আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ এবং নিয়মিত বাসায় থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং পরিসংখ্যান অনুশীলন করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম মনোবিজ্ঞানী পরিসংখ্যান 2 ক্লাসে। আমি তোমাদের সঙ্গে আছি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। আজকে আমি অনার্স 3য় বর্ষের মনোবিজ্ঞানী পরিসংখ্যান 2 বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয় কোড হচ্ছে 233405। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বাভাবিক বণ্টন বা পরিমিত বিন্যাস, যাকে আমরা বলবো নর্মাল কার্ভ ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? স্বাভাবিক বণ্টন বা পরিমিত বিন্যাস, যাকে আমরা বলবো নর্মাল কার্ভ ডিস্ট্রিবিউশন। স্বাভাবিক বণ্টন কি আমরা আগে জেনে নিই। দেখো, স্বাভাবিক বণ্টনের মৌলিক ধারণাটি সর্বপ্রথম 1733 সালে ইংরেজ গণিত শাস্ত্রবিদ স্বাভাবিক বণ্টনের মৌলিক ধারণাটি সর্বপ্রথম 1733 সালে ইংরেজ গণিত শাস্ত্রবিদ আব্রাহাম ডি মাইভার আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? আব্রাহাম ডি মাইভার। কত সালে? 1733 সালে। তিনি কে ছিলেন? ইংরেজ গণিত শাস্ত্রবিদ। ঠিক আছে, অনেকগুলি এমসিকিউ এখানে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে। পরবর্তীতে পিএস ল্যাপলেস, পরবর্তীতে কি? পিএস ল্যাপলেস এবং কার্ল গাউস এই বিতরণটি সম্পর্কে জ্ঞাত হন এবং এটির পরিবর্তন ও সম্প্রসারণ করেন। তাহলে পরবর্তীতে কে? দেখো, ল্যাপলেস এবং কার্ল গাউস এই বিতরণটি সম্পর্কে জ্ঞাত হন এবং এটির একটি পরিবর্তন ও সম্প্রসারণ করেন। কার্ল গাউস স্বাভাবিক বণ্টনের উপর এত বেশি কাজ করেন যে অনেকেই স্বাভাবিক বণ্টনকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনও বলে থাকেন। তাহলে কি? দেখো, এই স্বাভাবিক বণ্টনকে অনেকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনও বলে থাকেন। কেন? কারণ কার্ল গাউস এটি নিয়ে এত গবেষণা করেছেন যে ওনার নাম অনুসারে এটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন নামেও পরিচিত। আচ্ছা, পরস্পর সমন্বয়যুক্ত পৌনঃপুন বণ্টনের মডেল হিসাবে স্বাভাবিক বণ্টন ব্যবহার করা হয়। স্বাভাবিক বণ্টনটি কি হিসাবে ব্যবহৃত হয়? পরস্পর সমন্বয়যুক্ত পৌনঃপুন বণ্টনের মডেল হিসাবে ব্যবহৃত হয়। স্বাভাবিক বণ্টন হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন বিতরণ, যার বিতরণ বা বণ্টন যার সাহায্যে কোনো একটি সংখ্যার বা সংখ্যামানের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানা যায়। সংখ্যার বিজ্ঞানে যে বিতরণটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো স্বাভাবিক বণ্টন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে স্বাভাবিক বণ্টন কাকে বলে, স্বাভাবিক বণ্টনের যে ধারণাটি কত সালে কে আবিষ্কার করেন এবং তিনি কে ছিলেন এবং পরবর্তী সময়ে কারা এটি সম্পর্কে আরও পরিবর্তন ও সম্প্রসারণ করেন এবং এর উপরে কে বেশি কাজ করেন এবং যার নাম অনুসারে এটার নাম হয়ে থাকে, এটি কি? এই প্রশ্নগুলি আমরা জানতে পেরেছি। ঠিক আছে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটুকু বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে চলো এখন এই স্বাভাবিক বণ্টনের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্যে যাও, স্বাভাবিক বণ্টন হলো একটি অবিচ্ছিন্ন রৈখিক চিত্র। তাহলে স্বাভাবিক বণ্টন কি? একটি অবিচ্ছিন্ন রৈখিক চিত্র। রৈখিক চিত্র সুষম এবং ঘণ্টাকৃতির হয়ে থাকে। তাহলে রৈখিক চিত্রটি কি হয়? সুষম এবং ঘণ্টাকৃতির। গড়, মধ্যক, প্রচুরক সমান হয়।
অর্থাৎ স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে গড়, মধ্যক এবং প্রচুরক সমান হবে। মধ্যবর্তী ক্ষেত্রের পরিমাণ 1 হবে। মধ্যবর্তী ক্ষেত্রের পরিমাণ 1 হবে। এক্ষেত্রে গড় কি হবে? 0 হবে ও আদর্শ বিচ্যুতি 1 হবে। এক্ষেত্রে স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে কি গড় কত হবে? 0 এবং আদর্শ বিচ্যুতি হচ্ছে 1। অনেকগুলো বন্টনের সমাহার হবে। এটি কি হবে? অনেকগুলি বন্টনের সমাহার হবে। বিজোড় পরিবাদগুলোর মান 0 হবে, অর্থাৎ বিজোড় পরিঘাতগুলোর মান কি হবে? 0 হবে। বঙ্কিমতার মানও 0 হবে। সূচালতার মান এক্ষেত্রে 3। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্বাভাবিক বন্টনের বৈশিষ্ট্যসমূহ তোমরা মুখস্থ করে নেবে। আসলে স্বাভাবিক বন্টনের বৈশিষ্ট্যসমূহ খ বিভাগের জন্য আসতে পারে। আচ্ছা, তাহলে চলো এখন স্বাভাবিক বন্টনের গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নিই। স্বাভাবিক বন্টনের গুরুত্ব কি গুরুত্ব বহন করে, অর্থাৎ কি প্রয়োজনীয়তা রয়েছে এই স্বাভাবিক বন্টনের। 1 নম্বর হচ্ছে নমুনা বন্টনগুলোতে নমুনার আকার বড় হলে তা স্বাভাবিক বন্টনে রূপান্তরিত হয়। তাহলে কি নমুনা বন্টনগুলোতে নমুনার আকার যদি বড় হয় তাহলে সেটি স্বাভাবিক বন্টনের রূপান্তরিত হয়। 2 দেখো, স্বাভাবিক বন্টনের অনুমান ছাড়া নমুনা বন্টনের অস্তিত্ব কল্পনা করা যায় না। তার মানে কি স্বাভাবিক বন্টনের যে অনুমান সেটি ছাড়া নমুনা বন্টনের অস্তিত্ব কল্পনা করা যায় না। 3 নাম্বার দেখো, টি টেস্ট, কায় বর্গ, এফ টেস্ট ইত্যাদি পরীক্ষাগুলোতে স্বাভাবিক বন্টনের অনুমান ছাড়া সম্ভব নয়। তাহলে কি টি টেস্ট, কায় বর্গ, এফ টেস্ট ইত্যাদি পরীক্ষাগুলোতে স্বাভাবিক বন্টনের অনুমান ছাড়া এটা সম্ভব নয় করা। গড় যাচাই করতে স্বাভাবিক বন্টন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে গড় যাচাই করতে গেলে কি ব্যবহৃত হয়? স্বাভাবিক বন্টন খুব বেশি ব্যবহৃত হয়। তাত্ত্বিক ও ব্যবহারিক পরিসংখ্যানের বিভিন্ন শাখায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে কিসে ব্যবহৃত হয়? তাত্ত্বিক এবং ব্যবহারিক পরিসংখ্যানের বিভিন্ন শাখায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে স্বাভাবিক বন্টনের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম। আচ্ছা, এখন চলো একটি স্বাভাবিক বন্টনের অঙ্ক আমরা করে নিই। ঠিক আছে? আচ্ছা, একটি স্বাভাবিক বিতরণের 1000 জনের সাফল্যাঙ্ক আছে, যার গড় হচ্ছে 52 বা 52 এবং আদর্শ বিচ্যুতি 6, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 6। এই বিতরণের কতগুলি প্রশ্ন রয়েছে। তাহলে একটি দেখো কি যে একটি স্বাভাবিক বা স্বাভাবিক বন্টনের, যাকে আমরা নর্মাল কার্ভ ডিস্ট্রিবিউশন বলবো, সেক্ষেত্রে 100 জনের সাফল্যাঙ্ক দেয়া, 1000 জনের সাফল্যাঙ্ক দেয়া আছে। কত জনের? 1000 জনের সাফল্যাঙ্ক দেয়া আছে, যার গড় হচ্ছে 52 এবং আদর্শ বিচ্যুতি মিন হচ্ছে 52 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 6। এই বিতরণের 50 এবং 60 মধ্যে দেখো এখানে দেওয়া আছে 50 এবং 60 মধ্যে কতজনের স্কোর আছে। 2 হচ্ছে কতজন 65 উপরে স্কোর পেয়েছে এবং কতজন 33 সাফল্যাঙ্কের কম পেয়েছে। তাহলে একটা কি 50 থেকে 60 মধ্যে কতজনের স্কোর আছে, কতজন 65 উপরে স্কোর পেয়েছে, কতজন 33 সাফল্যাঙ্কের কম পেয়েছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটি আমরা কিভাবে করব আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, আর না বুঝলে বারবার ভিডিওটি দেখার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে দেখো প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি এটা বের করতে চাই যে এক্ষেত্রে দেখো 50 এবং 60 মধ্যে কতজনের স্কোর আছে, 50 এবং 60 মধ্যবর্তী ক্ষেত্র। এক্ষেত্রে আমরা জানি জেড দিয়ে নির্ণয় করবো। জেড সমান সমান হচ্ছে এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এসডি, অর্থাৎ সাফল্যাঙ্ক মাইনাস গড় সমান সমান মানে ডিভাইডেড আদর্শ বিচ্যুতি। তাহলে কি হচ্ছে সাফল্যাঙ্ক মাইনাস বা বিয়োগ গড় ডিভাইডেড বা ভাগ আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এসডি।
তাহলে দেখো এক্ষেত্রে প্রশ্নে কি ছিল, এক্ষেত্রে প্রশ্নে কি এক্স সাফলাঙ্কের মান আমরা কত বের করছি, 50 থেকে 60-এর মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে সাফলাঙ্ক হচ্ছে 50 এবং গড় দেয়াই আছে, গড় হচ্ছে 52। দেখো প্রশ্নের ক্ষেত্রে এই যে গড় 52 এবং আদর্শ বিচ্যুতি 6 দেয়া রয়েছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যদি আমরা সূত্রে সংখ্যাগুলি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, দেখো 50, যেহেতু আমরা 50 এবং 60-এর মধ্যে কত জনের স্কোর রয়েছে, তাহলে আমরা প্রথমে 50 জনেরটা বের করব। তাহলে 50 মাইনাস 52 বিয়োগ মানে 50 বিয়োগ 52 ভাগ 6 দিয়ে আমরা এটাকে ভাগ করলাম, মাইনাস করে বিয়োগ করে পেলাম 2, 2কে এখন 6 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে মাইনাসের ব্যাপারটি তেমন মুখ্য নয়। আচ্ছা, তাহলে 2কে 6 দিয়ে ভাগ করলে 0.33 আসে। এখন এই যে প্রপোর্শন, এই প্রপোর্শনটা কি, পি, পি টু জেডটা আমরা নির্ণয় করব 0.33, মান হচ্ছে 0.1293। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমরা নির্ণয় করব হচ্ছে আমাদের টেবিল মানের মাধ্যমে। তাহলে আমরা একটু চলে যেতে হবে আমাদের এখন টেবিল মানের ক্ষেত্রে। আমি তোমাদের একটু টেবিল মানটা দেখিয়ে দিই, দেখিয়ে দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। এই যে দেখো এখানে এখানে কত এসেছিল, প্রথম আমাদের যে মানটি এসেছিল সেই মানটির ক্ষেত্রে আমরা যাই। দেখো প্রথম মানটির ক্ষেত্রে কি এসেছিল, এই যে 0.33 এসেছিল 1293। তাহলে এখানে কি 0.33, তাহলে আমরা যদি এই টেবিল মানে চলে যাই, দেখো আমি একবার বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। 0.33, দেখো এক্ষেত্রে যেহেতু 0.33, এই যে দেখো 0.3 দেখতে পেয়েছো 0.3, এবং এইখানে আমরা এই যে 0.3-তে চলে যাই এই ঘরে, এই যে দেখো 0.3, তার মানে এই ঘরটি হচ্ছে এই যে এই সংখ্যাটি হচ্ছে 0.1293। তাহলে দেখো এই যে আমরা যেই মানটি পেয়েছি সেটি হচ্ছে, দেখো এই টেবিল মানটা দেয়াই থাকবে এক্ষেত্রে, এই যে 0.33 দিয়ে এই যে 0.1293, ঠিক আছে। আচ্ছা, আবার অনুরূপভাবে 52-60-র মধ্যবর্তী ক্ষেত্র যদি আমরা চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে দেখো এক্স আমরা কি 60 ধরবো, ঠিক আছে, যেহেতু 50 থেকে 60-র ভেতরে। এই যে x2 হচ্ছে 60 মাইনাস এক্স বার আমরা জানি 52, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি হচ্ছে 6, তাহলে ভাগ করে এখানে কত পেলাম, 1.33। দেখো এই মানগুলি কিন্তু পাশে দেয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1.33, এক্ষেত্রে এই যে প্রপোর্শন পি টু জেড 1.33-এর মানটা আমরা ছক থেকে টেবিল মান থেকে কিভাবে পাবো, দেখো আবার চলে যায় 1.33, দেখো টেবিল মানের ক্ষেত্রে এই যে 1.33, এই যে এখানে 1.3, আবার এই যে আমরা 3-এর ঘরে চলে যাই, তাহলে 0.4082, এই যে 0.4082, ঠিক আছে, এই যে এই মানটি আমরা পেয়েছি। আচ্ছা, দেখো এখানে এই মানটি আমরা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই তো এই মানটি পেয়েছি। এখন দেখো, এখন যদি আমরা বের করি যে 50 থেকে 52-র মধ্যবর্তী আমরা কত পেয়েছি, 0.1293, এবং 50 থেকে মানে 52 থেকে 60-এর মধ্যবর্তী পেয়েছে হচ্ছে এই যে 0.4082। এই যে দেখো এখানে আমরা কত পেয়েছিলাম, এই যে এই প্রপোর্শনের মান পেয়েছিলাম 0.1293, এই যে দেখো 0.1293, ঠিক আছে। তাহলে 50 থেকে 52-র মধ্যবর্তী ক্ষেত্র পেয়েছি এত, এবং 52 থেকে 60-এর মধ্যবর্তী ক্ষেত্র পেয়েছি হচ্ছে এত। তাহলে 50 থেকে 60-এর মধ্যবর্তী ক্ষেত্রটি কত হবে, এই দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাব টোটাল, কারণ এটা হচ্ছে 50 থেকে 52 এবং এটা হচ্ছে 52 থেকে 60। তাহলে এই দুটো যদি যোগ করে দিই তাহলে 50 থেকে 60-এর মধ্যবর্তী ক্ষেত্রটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, সমস্ত ক্ষেত্র যখন এক, তখন 50 এবং 60-এর মধ্যবর্তী ক্ষেত্র হচ্ছে এত, মানে এখানে 0.5375।
এটি কি, যখন সমস্ত ক্ষেত্রটিকে এক ধরা হবে তখন 50 এবং 60-এর মধ্যবর্তী ক্ষেত্র হবে এত। তাহলে সমস্ত ক্ষেত্রটিকে যখন 1000 ধরা হবে তখন কত হবে 50 এবং 60-এর মধ্যবর্তী ক্ষেত্র? এই 0.5375 গুণ 1000 দিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 537.5। তার মানে এখানে 5 যেহেতু আমরা 538 বলতে পারি। তাহলে প্রথম প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি যাই তাহলে আমরা দেখব 50 থেকে 60-এর মধ্যবর্তী এর মধ্যে 538 জনের স্কোর আছে। ঠিক আছে, তাহলে 50 থেকে 60-এর মধ্যে 538 জনের স্কোর রয়েছে। প্রথম প্রশ্নটা আবার আমরা একটু দেখে আসি। দেখো এই যে প্রথম প্রশ্নটা দেখো, 50 থেকে 60-এর মধ্যে কতজন স্কোর রয়েছে। তাহলে 50 থেকে 60-এর মধ্যে 500, দেখো এই যে মানটি বের হয়েছে, 50 থেকে 60-এর মধ্যে আমাদের সংখ্যা আছে 538 জন স্কোর পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটুকু আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাও। দেখো নিচে এখানে দেয়া আছে, নিচের প্রশ্নটির দিকে যাও যে কতজন 65 এর উপরের স্কোর পেয়েছে। তাহলে এটা যখন আমরা বের করতে যাব তখন অনুরূপভাবে আমরা এই যে দেখো 52 থেকে 65-এর মধ্যবর্তী ক্ষেত্রটা আমরা বের করে নিব। কেন বের করে নিব? দেখো প্রশ্নেই এখানে দেয়া আছে যে কতজন 65-এর অর্থাৎ 65-র উপরে কতজন পেয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো এই যে 52 থেকে 65-এর মধ্যবর্তী ক্ষেত্র যদি আমরা বের করতে যাই তাহলে প্রথমে কি করব? দেখো এক্স কত? 65, এক্স বার 52 আমরা জানি। আচ্ছা, আর এখানে হচ্ছে এসডি আদর্শ বিচ্যুতি হচ্ছে কত? 6। তাহলে এটাকে যদি আমরা বের করি, ক্যালকুলেশন করে বের করি, ডিভাইড করে বের করি, তাহলে 2.17 প্রপোর্শনে পি টু জেড। এখন এই যে 2.17, এখানে এটা প্রিন্টে ভুল রয়েছে, এটা হবে 2.17। ঠিক আছে, এটা 10 না, এখানে হবে 2.17। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা ঠিক করে নেবে 2.17। তাহলে যদি এই 2.17 আমরা কিভাবে বের করব? দেখো আমরা ছকে চলে যাই, এখানে এই যে দেখো 2.1, আর আমরা এই যে এই 2.1-এর ক্ষেত্রে আমরা চলে যাব ডাইরেক্ট এই যে 7-এর ঘরে। তাহলে কি হবে? 0.4850। বুঝতে পেরেছো? এই যে 2.1, আবার যদি আমরা এই যে 7-এর ঘরে চলে যাই এই যে 0.07-এ, তাহলে আমরা 0.4850 পেয়েছি। তাহলে দেখো তো এক্ষেত্রে এই অঙ্কটির ক্ষেত্রে এটা মিলেছে কিনা। এই যে প্রপোর্শন এই যে 0.4850। আচ্ছা, আমরা জানি গড়ের ডান পাশের ক্ষেত্র হচ্ছে 0.5000, এটি একটি ফিক্সড মান, আমরা এটা ধরে নিব, বাম পাশের মানও একই। আচ্ছা, তাহলে 52 থেকে 65-এর মধ্যবর্তী সংখ্যা কত? এই যে এত এত রয়েছে। অতএব তাহলে 65-এর উপরের ক্ষেত্রটি কত হবে? আমরা যদি এই দুইটি থেকে মাইনাস করে দিই তাহলে হবে 0.015। তাহলে 65-এর উপরে স্কোর পেয়েছে কত? 65-এর উপরে স্কোর পেয়েছে, আমরা যদি দেখি যে 65-এর উপরে স্কোর পেয়েছে, একই যদি ক্ষেত্র 1 হয় তাহলে 65-এর ক্ষেত্রে হচ্ছে যদি এত হয় তাহলে 1000-এর ক্ষেত্রে কত হবে? এই যে 1000 ক্ষেত্রে হবে 15 জন, অর্থাৎ 65 জনের উপরে রয়েছে 15 জনের স্কোর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটুকু বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে পরবর্তীতে যাও। দেখো এখন বলেছে যে কতজন 33 স্কোরের কম পেয়েছে। তাহলে এখানে 33 থেকে 52-এর মধ্যবর্তী ক্ষেত্রটা বের করতে হবে। কত? 33 থেকে 52, মানে 33 থেকে 52-এর মধ্যবর্তী ক্ষেত্রটি বের করতে হবে। আমরা জানি অনুরূপভাবে সূত্র বসিয়ে নাও, যেটি সূত্র x - x বার sd, এবং এক্ষেত্রে x আমরা কত জানি? 33, যেহেতু 33 জনটা বের করতে বলছে তাহলে x হচ্ছে 33, আর গড় মিন আমরা জানি 52 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 6 ভাগ করে এখানে কি আসছে? 3.17। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এই প্রপোর্শন p টু z 3.17, এই ক্ষেত্রে কি দেখো এই যে 3.17 স্পষ্ট করে বোঝানোর জন্য আমি এই টেবিল মানটা কিছুটা কেটে দিয়েছি। ঠিক আছে, কিন্তু আমার যেটুকু মান ছিল সেটুকু আমি এখানে নিয়ে নিয়েছি। তোমাদের যখন দেওয়া থাকবে তোমরা পুরো টেবিল মানটাই
ফটোকপি করে নিয়ে নিবে। আচ্ছা, দেখো এখানে এই যে 3 দশমিক কত, 3 দশমিক, এই যে শোনো শোনো, তার মানে এটার ঘর আসছে 0.4987। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে এই মানটা যে আমরা পেয়েছি, দেখো তো এই যে 0.987, এই যে দেখো এখানে এই যে 0.4987, এই যে 0.4987। আমরা জানি গড়ের বাম পাশের ক্ষেত্র 0.000। ঠিক আছে, ডান পাশের ক্ষেত্রেও যা বাম পাশের ক্ষেত্রেও একই। এটি পরবর্তী সময় তোমাদেরকে আমি আবারও বুঝিয়ে দেব। আচ্ছা, 33 এবং 52-এর মধ্যবর্তী ক্ষেত্র হচ্ছে এত। তাহলে 33-এর কম পেয়েছে, এই দুইটা থেকে যদি বিয়োগ করি তাহলে মানটা আমি পেয়ে গেলাম। এখন 33-এর কম পেয়েছে, যখন এক ক্ষেত্র ধরবো তখন 33-এর কম পেয়েছে হচ্ছে এতজন। তাহলে যখন 1000 ক্ষেত্র ধরবো তখন কতজন? একজন, মানে 1.3, উত্তর হচ্ছে একজন। তাহলে 33-এর কম পেয়েছে হচ্ছে একজনের স্কোর। 33-এর কমে কতজনের স্কোর রয়েছে? একজনের স্কোর রয়েছে। তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা এই যে স্বাভাবিক বন্টন বা নর্মাল কার্ভ ডিস্ট্রিবিউশন বুঝিয়েছি, সেটি বুঝতে পেরেছ। এটিও তোমাদের পরীক্ষায় আসবে এবং 2018 সালে এই ধরনের একটি অঙ্ক এসেছে। অতএব তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা ভালো করে নেবে। আর যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি তোমাদেরকে যে জায়গাটাই তোমরা বুঝতে পারোনি সেই জায়গাটি বুঝিয়ে দিব। আসলে যেহেতু এটি এখন অনলাইনের ক্লাস, ভার্চুয়াল ক্লাস, আমি ঠিক তোমাদেরকে তোমরা কি বুঝতে পারছো না আমি ঠিক সেই বিষয়টি বুঝতে পারছি না। হয়তো সরাসরি সামনে থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারতে, আমি তখন বুঝতে পারতাম যে আসলে এই বিষয়টি বুঝোনি, আমি বুঝিয়ে দিতাম। এখন আমি আমার মতো করে বুঝিয়ে গেলাম। যদি তোমরা কোনো দিকটি বুঝতে না পারো, আমি যথাসাধ্য চেষ্টা করেছি বলার জন্য, যদি বুঝতে না পারো আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দিব। কিন্তু বারবার দেখবে এবং বারবার অনুশীলন করবে। বারবার দেখলে এবং অনুশীলন করলে যে কোনো অঙ্ক সহজ হয়ে যাবে। আমি আবারও বলছি, তোমরা কোনো অংশ বুঝতে না পারলে সেটি আমাকে আবারও প্রশ্ন করবে। এবং তোমাদের এই পর্যন্ত পরামাত্রিক, অপরামাত্রিক এবং এই যে নর্মাল কার্ভ ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি করানো হয়েছে, এই সবগুলি তোমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবে। এবং এর ভেতর থেকেই তোমাদের দেখা যাবে যে অঙ্কে 5টি অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে গ বিভাগের জন্য। এবং এক্ষেত্রে তোমাদের একটি উত্তরও কিন্তু থাকে, প্রশ্নের উত্তরও থাকে। তোমরা সেক্ষেত্রে প্রশ্নের উত্তরও দিতে পারো। যেমন পরিমাপনের পর্যায়গুলি থাকতে পারে তোমাদের এই প্রশ্নের ক্ষেত্রে, বা মৌলিক স্বতঃসিদ্ধগুলিও থাকতে পারে। এক্ষেত্রে তোমরা সেই উত্তরগুলি পড়ে ফেলবে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আবারও সবাইকে ধন্যবাদ। আর আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।